ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এই নতুন বছর সকলের খুব ভালো কাটুক। এই নতুন বছরের বিশেষ একটি সুসংবাদ রূপে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা 1000 জনের পরিবারে পরিণত হয়েছি। তার জন্য সকলকে জানাই অশেষ ধন্যবাদ। তাই উপহার স্বরূপ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন রহস্যময় এক গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রীমতী কবিতা সিংহের লেখা হাতের রেখায় খুন। তার জন্ম 1931 সালের 16ই অক্টোবর কলকাতার ভবানীপুরে। জীবিকা সূত্রে তিনি ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি কখনো কখনো ছদ্মনাম সুলতানা চৌধুরী ব্যবহার করেছেন। তার লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থসমূহ সোনা রূপার কাঠি, পাপ পুণ্য পেরিয়ে, মোমের তাজমহল, পৌরুষ ইত্যাদি। আমরা আজকের গল্পটি নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অনিশ দেব সম্পাদিত রহস্য রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকার সেরা 100 গল্প বইটি থেকে। মূল চরিত্রে অসিত, অনুপম, অনিল চৌধুরী, অতসী এবং মিনতি দেবী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রীমতী কবিতা সিংহের লেখা হাতের রেখায় খুন। দার্জিলিংয়ে তখন সিজন চলছে। আমার বন্ধু অনুপম হঠাৎ বলে বসল, চল দার্জিলিং থেকে ঘুরে আসা যাক। আমি বললাম, হোটেলে জায়গা পাবি? অনুপম আমার হাতটা ধরে বলল, কই দেখি দেখি হাতটা দেখি। তারপর বেশ অনেকক্ষণ আমার হাতটা নিরীক্ষণ করে দেখে খানিকক্ষণ ভ্রু কুঞ্চিত করে বলল, যা হোক একটা জুটে যাবে দেখিস। অতএব বাক্স বিছানায় বেঁধে দার্জিলিং। ওহো, বলতে ভুলেছি, অনুপম ভাগ্য গণনা করে, আর ভাগ্য গণনার সূত্রেই বহু রকম মানুষের সঙ্গে তার চেনা জানা, আলাপ পরিচয়। যদিও জ্যোতিষশাস্ত্রে আমার বিশ্বাস নেই, কিন্তু অনুপমকে আমি দারুণ বিশ্বাস করি। যারা তাকে হাত দেখায় তাদের মতে অনুপম নাকি দারুণ ভবিষ্যৎ গণনা করতে পারে। দার্জিলিং গিয়ে যখন কোনো হোটেলে জায়গা পাওয়া গেল না, তখন অনুপমকে আমি ক্লান্ত স্বরে কথা শোনাতে ছাড়লাম না। বললাম, কিরে, খুব যে হাত দেখে বলেছিলি একটা কিছু জুটে যাবে? আরে যা, সে তো ঠাট্টা করে বলেছিলাম। কিন্তু সত্যি বলতে এখন যাই কোথায়? যেমনই খিদে পেয়েছে তেমনই ঘুম। হোটেলের গেটের বাইরে স্যুটকেস আর বেডিং রেখে আমরা দুজন ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। একজন স্যুট পরা ভদ্রলোক অনুপমকে দেখে হঠাৎ থেমে দাঁড়িয়ে বললেন, আরে অনুপম না? অনুপম লাফিয়ে উঠে বলল, আরে অনিল চৌধুরী। হোটেলে জায়গা পাসনি তো? বেশ হয়েছে, থাক ঠান্ডায় বসে, সারা রাত বাইরে বসে জমে শক্ত হয়ে যা। অনুপম এবার নিজের মেজাজ ফিরে পেয়েছে, হেসে বলল, তুই এখানে আছিস? তাহলে আর হোটেলই বা খুঁজবো কেন? নে চল, তোর আস্তানায় উঠি। পথে যেতে যেতে অনিল চৌধুরীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল অনুপম। ভদ্রলোক পদস্থ সরকারি কর্মচারী, দার্জিলিংয়ে পোস্টেড। অনুপমের কলেজ জীবনের বন্ধু। মনে হলো এককালে খুব দহরম মহরম ছিল দুজনের। অনুপমকে দেখে দারুণ খুশি হয়ে গেছেন ভদ্রলোক। অবশ্য আমাকে দেখেও তিনি অখুশি হননি। আমার দিকে ফিরে অনুপম গর্ব ভরে বলল, কিরে দেখলি হাত দেখতে জানি কিনা? জায়গা জুটে গেল কিনা বল? আমি বাধ্য হয়ে শোনালাম, উফ, জানিস বাবা জানিস। আমাদের কথোপকথন শুনছিলেন অনিল চৌধুরী। এবার সরব হয়ে তিনি বললেন, দেখ,
ও কিছু জানে না। কলেজ লাইফে আমরা ছিলাম ওর জ্যোতিষবিদ্যা চর্চার গিনিপিগ। আমাদের হাত দেখে যত সব হাবি জাবি বলতো। আমার সম্বন্ধে অনেক বাজে কথা বলেছে, একটাও মেলেনি। অনুপম উত্তেজিত হয়ে বলল, এই মেলেনি? বল, আমি বলিনি তুই রাজকার্য করবি? হ্যাঁ, তোর অনেক টাকা হবে, পিতৃকুলের বিষয় পাবি অনেক। তা অবশ্য পেয়েছি। আমি বলিনি তোর বিদেশ যাত্রা হবে? হ্যাঁ, তাও হয়েছে অবশ্য। তবে অনিল চৌধুরী এবার সলজ্জভাবে বললেন, যা, সেসব কি আর বলা যায়? আরও যেসব বলেছি অসিতবাবুর সামনে, প্রথম আলাপেই বলতে কিরকম যেন সংকোচ হচ্ছে। সংকোচের কিছু নেই, ও আমার প্রাণের বন্ধু। তুই যেমন ছিলি কলেজ লাইফে, ওর কাছে আমি কিছুই গোপন করি না। অনিল চৌধুরী এবার একটু অপ্রস্তুতের মতো হাসলেন। ভদ্রলোক অত্যন্ত সুপুরুষ, সুন্দর সাজানো দাঁত, এমন সাজানো হাসলে ভারী সুন্দর দেখায়। না মানে, আমার লাভ লাইফ, ম্যারিড লাইফ সম্বন্ধে তুই যা যা বলেছিলি। কেন মেলেনি বলতে চাস? অনুপম কটমট করে অনিল চৌধুরীর দিকে তাকিয়ে ছদ্মরাগে ফেটে পড়ে বলল, না, ধোয়া তুলসী পাতা তুমি। বুকে হাত দিয়ে বলতো, স্ত্রী ঘটিত কোনো প্যাচে পড়িসনি তুই বিলেতে বা কলকাতায় চাকরির জায়গায়? আরে সে তো অমন অনেকেই পড়ে, কিন্তু আমার স্ত্রী। হ্যাঁ, তোর স্ত্রী। বল বল। আর কিছু বলতে হলো না। সামনেই চমৎকার গেট, বাগান, মরশুমি ফুলে সাজানো মস্ত বাংলো প্যাটার্নের বাড়ি। একেবারে গেটের কাছে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়েছিলেন যিনি, তিনি অনিল চৌধুরীর স্ত্রী। স্ত্রীকে দেখে মুহূর্তেই মুখের চেহারা বদলে গেল অনিল চৌধুরীর। মুখের রেখাগুলো কেমন ভালোবাসায়, শান্তিতে, নির্ভরতায় নরম হয়ে গেল। মিনতি, ইনি অনুপম রায় আর ইনি অসিত মিত্র, আমার বন্ধু। হোটেলে জায়গা পায়নি, খুব চিক্কে হয়েছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। গেট খুলে মিনতি দেবী বললেন, বেশ করেছ, আসুন ভিতরে আসুন। তার মুখখানিতে লাবণ্যের আলো মাখানো, ভারী কোমল চেহারা, হাতির দাঁতের মতো ফর্সা গায়ের রং, দাঁতগুলি ঝকঝকে সাজানো, পাতলা দুটি ঠোঁটে হালকা গোলাপির ছোঁয়া। দেখলে প্রথমটা মনে হয় ঠোঁটে যেন রং দিয়েছেন। পরে সদ্য স্নাতা মিনতি দেবীকেও দেখেছি, অমনি পাতলা রঙিন ঠোঁট, গোলাপি গাল, ঠোঁটের গালের স্বাভাবিক রং অম্লান রয়েছে। চাপা গলায় অনিল চৌধুরী অনুপমকে বললেন, You are wrong, my dear friend. She is not a fairy, but an angel. অ্যাঞ্জেল তো বটেই। পরনে হালকা হলুদ রঙের শালের শাড়ি, শাড়ির ওপর একটি কোট, কোটের ওপর আবার পশমের চাদর, লম্বা বিরুনি কোমর ছাড়িয়ে আরো নিচে নেমেছে, পায়ে গোলাপি নাইলনের মোজা আর মখমলের নেপালি চটি। বাড়ির মধ্যে ঢুকে আমাদের আরো ভালো লাগলো। চমৎকার সাজানো ড্রয়িং রুম, ডাইনিং রুম, এমনকি গেস্ট রুম দুটিও সুন্দরভাবে সাজানো, যেন মিনতি দেবী জানতেন আজ সন্ধ্যায় এই অবেলায় আমরা এসে পড়ব। দুজনে মিলে একটি গেস্ট রুমেই আশ্রয় নিলাম, আর একটি খোলা হলেও সেটিতে গেলাম না। রাতে মিনতি দেবীর রান্না করা পোলাও আর মুরগির মাংস খেয়ে উদ্গার তুলতে তুলতে আমরা তিনজন পুরুষ ড্রয়িং রুমে বসলাম। মিনতি দেবী আর এলেন না। দরজার কাছে দাঁড়িয়ে তিনি বললেন,
এবার আপনাদের স্ট্যাট পার্টি চলুক, আমি শুতে যাচ্ছি। মিনতি চলে যেতেই অনিল চৌধুরী বললেন, ইয়ে, ব্র্যান্ডি চলবে তো? খাওয়ার পর সত্যিই বেশ শীত করছিল। অনুপম বলল, আরে হোক না, একটু মেডিকেটেড ডোজ। অনিল চৌধুরী উঠে পেয়ারাকে ব্র্যান্ডি দিতে বলতে গেলেন। সেই ফাঁকে নিচু গলায় আমি অনুপমকে প্রশ্ন করলাম, এই হ্যাঁ রে, ওর বউ সম্বন্ধে ওকে কি ভবিষ্যৎবাণী করেছিলি? কি আবার বলবো, বলেছিলাম তোর বউ হবে মার্ডারেস, খুনি। আমি চমকে উঠে বললাম, কি বলছিস তুই? ঠিকই বলেছি, অনিলের হাতে ভীষণ স্ট্রং সাইন আছে, কোষ্ঠীতেও। ও চিহ্ন বদলাবার নয়। কিন্তু তুই মিনতি চৌধুরীর হাত দেখেছিস? দেখেছি। কখন? যখন খাবার পরিবেশন করছিলেন, হাত পেতে চিনি ঢালছিলেন, তখন দেখেছি। আমি আরও প্রশ্ন করতে যাচ্ছিলাম, এমন সময় অনিল চৌধুরী ঢুকলেন, সঙ্গে বেয়ারা, আর ট্রেতে 3 গ্লাস সত্যি মেডিকেটেড ডোজে ব্র্যান্ডি। ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে সোফায় ডুবে গিয়ে অনিল চৌধুরী বললেন, মন খারাপ করিস না অনুপম, সব গণনা তো আর মেলে না। বল, এতক্ষণ তো দেখলি মিনতিকে, বল কত ভালো বউ পেয়েছি আমি। তোর গণনা টননা মিলল না আর, বুঝলি? অনুপম চুপচাপ ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে মৃদু মৃদু হাসতে লাগলো। অনিল চৌধুরী চাপা গলায় বলল, জানিস, এই একটি মেয়ে মিনতি আমার সমস্ত জীবনটাকে কিভাবে বদলে দিয়েছে। ক্লান্ত গলায় অনুপম বলল, বউয়ের প্রশস্তি করার সময় পেলি না অনিল? তার চেয়ে বরং একটা জমিয়ে ভূতের গল্প কর। আরে তাই করছি, সত্যি বলছি। ভূত টুত আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকাল করি। জানিস, মিনতির জীবনের সঙ্গে একটা অদ্ভুত অলৌকিক রহস্য জড়িয়ে আছে। সেই রহস্যের ঘটনাই সাপে বড় হয়ে আমাদের দুজনের জীবন বদলে দিয়েছে, জানিস সেটা? ঘটনাটা শুনলে বুঝবি মিনতি কত ভালো মেয়ে। যেসব অতীন্দ্রিয় লোকের খবর আমরা জানি না, সেখান থেকেও মিনতির জন্য সাহায্য আসে। অনুপম এবার সোজা হয়ে বসে একটা সিগারেট ধরিয়ে নিয়ে বলল, ঠিক আছে, নাও আই এম ইন্টারেস্টেড, বল। অনিল চৌধুরীও সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, মিনতি ছিল বাপমাহারা গরিব একটি মেয়ে, আমার বাড়ির মানুষ। আমি তখন রৌরকেল্লায় পোস্টেড, তুই তো জানিসই। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মোটামুটি একটা ভালো চাকরি করি। আমি যে ফ্ল্যাটে থাকতাম, তার পাশের ফ্ল্যাটের একটি মেয়ের সঙ্গে আমার পুরো দমে প্রেম চলছে। আমার প্রথম স্ত্রী রুচি ঘটনাটা স্বচক্ষে দেখে, মানে আমার আর অতসীর প্রেম। মাঝরাতে নিজের বিছানা থেকে উঠে আমি পড়াশোনার ছুতো করে পাশের ঘরে যেতাম। অতসী দুটো ফ্ল্যাটের মাঝের দরজা খুলে আমার কাছে চলে আসতো। ব্যাপারটা ধরা পড়ার পর রুচির কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং তাকে প্রমিস করি যে অমনটা আর হবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারিনি। আবার একদিন অতসীর সঙ্গে, সেই দিন রাতেই রুচি শাড়িতে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। তবে সে এতই ভালো মেয়ে ছিল যে তার মরার সময় আমাকে কোনোভাবে জড়ায়নি। ব্র্যান্ডিতে চুমুক দিয়ে অনিল চৌধুরী আবার আমার দিকে ফিরে বললেন, অসিত বাবু, আপনি হয়তো আমাকে খুব ঘেন্না করছেন। তা করুন, ভাবতে আমার নিজেরই অবাক লাগছে যে সেই লোকটাই কি সত্যি আমি? এই আমি
একদিন যে নোংরা কাজ আমি করেছি, আজ সেই কথাগুলো কেবল মুখে আনতেই আমার নিজেকে এত অসুচি মনে হচ্ছে। জানবেন, এসবই ওই মিনতির জন্য। ও সত্যি দেবী। অনুপম বলল, তারপর? যে অতসীর জন্য এত কাণ্ড, সেই অতসী কিন্তু কিছুতেই আমায় বিয়ে করতে রাজি হলো না। আমার যখন স্ত্রী বিয়োগ যন্ত্রণা আর অতসীর জন্য তীব্র পরকীয়া আকর্ষণ অনুভব করছি, তখন অতসী আর এক আমেরিকা ফেরত ইঞ্জিনিয়ারের সঙ্গে ঘুরতে আরম্ভ করেছে। তখন আমাকে সে আর পাত্তা দিচ্ছে না। মাস ছয়েকের মধ্যে আমার বাবা মা বৌদিরা আবার পেরাপিটি শুরু করলেন আমার বিয়ে দেওয়া নিয়ে। আমারও অনিচ্ছা ছিল না, তাছাড়া অতসীকেও তো দেখিয়ে দিতে হবে যে দাগি আর খুঁতো হওয়া সত্ত্বেও আমারও বিয়ে হচ্ছে। এবার কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কেবল পাত্রী বিবেচ্য, কোনো দাবি দাওয়া নেই, প্রকৃত সুন্দরী কন্যা চাই। এক রাশ ফটো থেকে 3-4টে ফটো মা বাছলেন। খোঁজ খবর নেওয়া হতে লাগলো। শেষ পর্যন্ত যাকে সবচেয়ে মায়ের পছন্দ হলো, আরো খবর নিতে নিতে জানা গেল সে, অর্থাৎ মিনতি, আমার প্রথম স্ত্রী রুচিরই মামাতো বোন। গরিব মামার গলগ্রহ শরীর ভরা রূপ ছাড়া বেচারির আর কিছুই নেই। মামা আবার পয়সা রোজগারের জন্য মিনতিকে অফিস পাড়ার থিয়েটারে নামাতো। ভালো অভিনেত্রী বলে সুনাম হয়েছিল খুব, কিন্তু ওর গাম্ভীর্যে রক্ষা কবচ ভেদ করে কেউ ওর দিকে এগোতে সাহস করত না। আমি তো মিনতিকে দেখেই মুগ্ধ। বিয়ের কথা যখন চলছে, হাতে মাত্র মাসখানেক সময়, তখন রৌরকেল্লায় ফিরে বিয়ের জন্য ছুটি আর টাকা পয়সার ব্যবস্থা করতে গেলাম। সেখানে গিয়েই শুনলাম অতসী নাকি সেই ইঞ্জিনিয়ার ছোকরার কাছে ঘা খেয়েছে। আবার মধ্যরাত্রে আমাদের সেই পুরনো অভিসার শুরু হলো। অতসী আবদার করলো আমায় আমার বিয়ে ভেঙে দিতে হবে। আমিও অতসীর আকর্ষণে তখন এমন মুগ্ধ যে কলকাতায় ফিরে এলাম মাকে বাবাকে সমস্ত ব্যাপারটা খুলে বলবার জন্যে। ফিরে এসে শুনলাম মিনতিদের বাড়িতে নাকি আমার নামে যা তা বদনাম দিয়ে কেউ একটা চিঠি পাঠিয়েছে। আমার নাকি চরিত্র খারাপ, অতসী বলে একটি মেয়ের সঙ্গে নাকি আমার প্রেম আছে। এই সব চিঠি পড়ে কনের দরিদ্র মামা পর্যন্ত বিয়ে ভেঙে দিতে চান। কিন্তু আশ্চর্য ব্যাপার এই, বিয়ে ভাঙতে চায় না স্বয়ং কনে। আরো শুনলাম মেয়েটি নাকি বলেছে আমি তার জন্ম জন্মান্তরের স্বামী, আমার সঙ্গে নাকি তার গাঁটছড়া বাঁধাই আছে। তাছাড়া সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তার সঙ্গে সত্যি একদিন দেখা করলাম। অনিল চৌধুরী পাশের বোতল থেকে আরেকটু মেডিকেটেড ডোজ নিজের গ্লাসে ঢেলে নিলেন। বেয়ারা করিডোরের আলো নিভিয়ে দিল। অনিল চৌধুরীর পাশে শুধু একটি শেড দেওয়া দাঁড়ানো আলো জ্বলছে, আর বিদ্যুতের রুম হিটারের লাল কয়েলের আগুন ছাড়া ঘরে আবছা অন্ধকার। অনিল চৌধুরী দেখতে পাচ্ছিলেন না তার পিছনের দরজার পর্দা ঈষৎ তুলে দাঁড়ালেন একজন বয়স্কা মহিলা। মাথার চুল কাঁচা পাকা, চওড়া 17 ইঞ্চ পার, ধনে খালি শাড়ি ঘরোয়া করে পরা। চিবুকে একটি আঁচি লক্ষ্য করলাম। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আস্তে আস্তে পেছনে কোথায় যেন মিলিয়ে গেলেন সেই মহিলা। একে খাবার টেবিলে তো দেখিনি। কে ইনি? বোধহয় ছোঁয়াছুঁই করেন না,
তাই টেবিলে খাননি। অনিলবাবুর মাই হবেন হয়তো। আমরা আবার অনিল চৌধুরীর কথায় মনোযোগ দিলাম। অনিলবাবু বলে চললেন, মিনতির মামা আমাদের বিয়ে ভেঙে দিতে চাচ্ছেন, কিন্তু মিনতি চলে তার মায়ের কথায়। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, শুনেছি আপনার মা নেই? মিনতি অদ্ভুত হেসে বলেছিল, তার মা না থেকেও আছেন। তার বিপদে আপদে নাকি তার মা ঠিকই আসেন, তার সমস্যার সমাধান করে দেন তিনি। সেই মা নাকি তাকে বলেছেন, আমি নাকি তার জন্ম জন্মান্তরের স্বামী। আমাকে রৌরকেল্লার পোস্টাল ছাপ লাগানো উড়ো চিঠিটাও দেখালো মিনতি। বলাই বাহুল্য, হাতের লেখাটা আমি চিনতে পারলাম, সেটা অতসীর হাতের লেখা। তার মধ্যে ঘৃণিত অভিযোগ করা হয়েছে, শুধু পরকীয়াই নয়, আমি নাকি আমার স্ত্রী রুচিকেও হত্যা করেছি। এই কথাটাই অতসীকে চিনিয়ে দিল। বুঝলাম অতসী আমার কত দূর ক্ষতি করতে পারে। মিনতি হেসে বলেছিল, মামা বলেছিলেন চিঠিটা পুলিশের হাতে তুলে দিতে। আমি মামাকে বারণ করলাম, বললাম ভদ্রলোক শুধু শুধু বিপদে পড়ে যাবেন, আর আমি বিশ্বাস করি না রুচিকে খুন করেছেন। আমি এত সব শোনার পর মিনতিকে বিয়ে না করে আর পারলাম না। বিয়ের বেশ কিছু সময় পরে মিনতিকে নিয়ে আমি আমার কর্মক্ষেত্র অর্থাৎ রৌরকেল্লায় ফিরে গেলাম। শুনলাম অতসী নাকি রাগে দুঃখে তার মাসির বাড়ি জব্বলপুরে চলে গেছে। আসলে সেখানেও সে শিকার ধরতেই গিয়েছিল মাসির এক কোচি পাইলট দেওয়ারকে, এবং যথা নিয়মে আবার সেখান থেকে আনসাকসেসফুল হয়ে সে ফিরে এলো। এবারও মাঝের দরজা খুলে রাতে চলে আসতে আরম্ভ করলো অতসী। আমি 2-4 দিন নিজেকে সামলালেও শেষের দিকে আর পারলাম না। অতসী সম্বন্ধে যে কি ভয়ানক দুর্বলতা ছিল আমার, আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারতাম না। মিনতির ঘুম ছিল খুব গভীর, ভাগ্যিস গভীর ঘুম ছিল, না হলে পাশের ঘরে আলো নিভিয়ে অন্ধকারে আমাদের কথোপকথন নড়াচড়া সে ঠিক রুচির মতোই টের পেয়ে যেত। একদিন মিনতি বলল, অতসীর সঙ্গে নাকি তার খুব ভালো ভাব হয়ে গেছে, ভারী ভালো মেয়ে অতসী। উড়ো চিঠিটা নিয়েও দুজনের মধ্যে খুব আলোচনা হয়েছে। মিনতির দৃঢ় বিশ্বাস আমাদের কোনো শত্রুই এইসব মিথ্যে বদনাম রটিয়েছে। এমন মিষ্টি মেয়ে অতসী, সে কি এসব খারাপ কাজ করতে পারে? অতসীর সঙ্গে ওর এত ভাব হয়েছে যে ওর মায়ের ছবি, বাপের বাড়ির অ্যালবাম সব দেখিয়েছে অতসীকে। সেদিন রাতেই আমি আর অতসী প্রথম মিনতির মাকে দেখি। আমরা কথা বলছি, বাইরের ঘরে অন্ধকার। হঠাৎ একটা মহিলার আবছায়া মূর্তি ঘরের মধ্যে এসে দাঁড়ালো। তার চোখ দুটো, বিশ্বাস করো অনুপম, ধক ধক করে জ্বলছে। আমি আর্তস্বরে কে কে বলে চিৎকার করে উঠলাম। অতসী ঊর্ধ্বশ্বাসে পালালো এবং সঙ্গে সঙ্গে সেই মহিলাও অদৃশ্য হলেন। আমি ঘরে এসে দেখলাম মিনতি বিছানায় মুড়ি সুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তাকে আর বিরক্ত না করে বাথরুম, রান্নাঘর, বক্সরুম চারিদিক খুঁজলাম। না,
সেরকম চেহারার কেন? কোনো রকম মহিলাই সারা ফ্ল্যাটের কোথাও নেই। আমার ভয়ে একটু গা ছমছম করে উঠল। ফিরে গিয়ে আমি মিনতিকে ডাকলাম। ধর্মর করে ঘুম থেকে উঠে বসলো মিনতি। ওর পবিত্র মুখখানি দেখে আমি যেন মরমে মরে গেলাম। লজ্জায় অপমানে নিজেই নিজের মধ্যে গুটিয়ে গিয়ে বললাম, মিনতি, তোমার মা কেমন দেখতে ছিলেন? মিনতি উঠে ওদের ফ্যামিলি অ্যালবামটা পেরে নিয়ে এসে ওর মায়ের ছবি দেখালো। ছবিটা দেখেই আমি চমকে উঠলাম। অবিকল ওই মহিলাকেই দেখেছি আমরা, অর্থাৎ আমি আর অতসী। মিনতি বিহব্বল স্বরে আমাকে বলল, জানো, আজ রাতে মা স্বপ্নে এসেছিলেন। বললেন রুচিকে যে মেরেছি, আমি তাকে ছাড়বো না, আমিও তাকে মারবো। মা বললেন রুচির অতৃপ্ত আত্মা নাকি আমাদের এই বাড়িতে এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করো অনুপম, আমি আত্মা, অলৌকিক এসব কিছুতেই বিশ্বাস করতাম না, কিন্তু ভয়ে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। পরদিন রাতে অতসীর চিৎকারে আমাদের দুই বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। অতসীকে পাওয়া গেল দুবাড়ির মাঝের দরজার কাছে। ভাবলাম বোধহয় সে রাতের অভিসারে আসছিল, কিন্তু তার দিকে তাকাতেই আমাদের শিরদাঁড়া বেয়ে একটা হালকা হাওয়ার স্রোত বেয়ে গেল। সে পড়ে আছে দু দরজার মাঝে, তার ঘাড় ভাঙা এবং দু চোখে বিস্ফারিত ভয়। হাসপাতালে খুব অল্প সময়ের জন্য অতসীর জ্ঞান হয়। যখন সে চোখ খোলে, সে শুধু মিনতির দিকে তাকিয়ে বলেছিল, মিনতির এত নরম মন যে ওই অতসীর জন্যেও কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে কতদিন। তারপর আমরা বদলি হয়ে এলাম কলকাতায়। কলকাতায় এসে চাকরি বদল করে এই দার্জিলিংয়ে। এই যে দেখছিস বড় চাকরি, এই পরিবর্তিত জীবন, এসবই ভাই ওই বউ ভাগ্যে। অনুপম বলল, আচ্ছা অনিল, বৌদির মায়ের চেহারা ঠিক কেমন ছিল বলতো? কাঁচা পাকা চুল, চিবুকে আঁচিল, অনেকটা মিনতির মুখের ছায়া আছে। যখন দেখা যায় তখন পরনে থাকে শতরঞ্জ পার শাড়ি, সাধারণভাবে পরা। অতসীর মৃত্যুর পর 1 বছর চলে গেছে, কিন্তু এখনো কখনো কখনো তাকে দেখা যায়। আমাদের এই দার্জিলিং এর বাড়িতেও আমি বহুবার দেখেছি। অনুপম এবার লাফিয়ে উঠে বলল, মিনতির মায়ের কোনো ছবি দেখাতে পারবি আমায়? হ্যাঁ, কেন পারবো না, এই তো। কফি টেবিলের তলার তাকে গোছ করা অ্যালবাম থেকে একটা পুরনো অ্যালবাম বেছে নিয়ে তার একটা পাতা খুলে ধরলেন অনিল চৌধুরী। এই তো, এইটা। আমি আর অনুপম ঝুঁকে পড়ে দেখে মুখ চাওয়াচাই করলাম। স্পষ্ট বোঝা গেল একটু আগেই আমরা দুজনে একে দেখেছি। হঠাৎ অনুপম অনিল চৌধুরীকে বলল, এক্ষুনি হাত দেখতে পারি? আর দেখিস ক্ষণে, তারা কিসের? না, দেখলে আমি এক্ষুনি দেখতে চাই। আর একটি শর্তে, বৌদির হাত আমি একা দেখব, সেখানে তুই বা অসিত কেউ থাকবে না। অনিল চৌধুরী খুব কৌতূহলী হয়ে উঠে দাঁড়ালেন। আমি বাধা দিয়ে বললাম, আহা, আজ থাক না। না। অনুপমের শরীরে যেন কিসের ভর হয়েছে। ব্যাপারটা জরুরি,
তোকে পরে বলবো অনিল, বুঝছিস না? ভালো হোক খারাপ হোক, মেয়ের মায়ের আত্মা বদ্ধ হয়ে আছে। এভাবে বারবার দেখা দেওয়া তো ঠিক নয়, তোদের ক্ষতি হতে পারে। অনিল চৌধুরী উঠে দাঁড়ালেন, বললেন, বেশ, তোর শর্ত আমি মেনে নিচ্ছি। আমি উপরে চলে যাচ্ছি, বিনতিকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুই আমার সকল কৌতূহল কাল সকালেই মেটাবি। আমিও সবে উঠে বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় অনুপম আমার হাত ধরে জোর করে আমাকে বসালো। সে বলল, থাক না, তুই যাচ্ছিস কোথায়? অনিল তো উপরে উঠে গেছে, ও তো আর দেখতে আসছে না কে আছে কে নেই। অল্পক্ষণ পরে মিনতি চৌধুরী এলেন। সাদা শাড়ির ওপর সাদা শাল জড়ানো, অগোছালো চুলের রাশি কোমর অবধি দুলছে। তার মুখের দিকে তাকিয়ে আমরা বুঝলাম মুখে ঘন করে তিনি ক্রিম মেখেছেন। তার দু চোখে ঘুমের ছোঁয়া। আপনি হাত দেখতে পারেন অনুপম বাবু? মিনতি দেবীর চোখ দুটো কথার ছলে হেসে উঠল। অনুপম বলল, পারি, কিন্তু এখন আপনার হাত আমি দেখব না, আপনার মায়ের একটা ছবি দেখব। অবাক হয়ে মিনতি দেবী সামনের অ্যালবামটা খুলে ওর মায়ের ছবি দেখালেন। অনুপম ভালো করে ছবিটা দেখে বলল, এটা আপনার মায়ের ছবি নয়। মিনতি দেবী এবার চমকে সাদা হয়ে গেলেন। মানে? আপনার সঙ্গে আপনার মায়ের মুখের সাদৃশ্য থাকতেই পারে, কিন্তু আপনার হাতের যেখানে কাটা দাগ, আপনার মায়ের ঠিক সেখানে কাটা দাগ থাকে কি করে? আমি এবার চোখ নামিয়ে দেখলাম, আশ্চর্য, মিনতি চৌধুরীর কনুইয়ের কাছে যে দাগটা জ্বলজ্বল করছে সেটা ওর মায়ের ছবির কনুইতেও আছে। আঠা দিয়ে সাঁটা ছবিটা চড়চড় করে ছিঁড়ে ফেলল অনুপম। এই অ্যালবামের সব ছবি কর্নার লাগিয়ে বসানো, শুধু এই একটি ছবি আঠা দিয়ে সাঁটা। কেন মিসেস চৌধুরী? এই জন্যে কি? আপনার ভাগ্য খুব ভালো যে অনিল এটা খেয়াল করেনি। এ ছবি আর এই অ্যালবামে রাখা উচিত নয়। অনুপম বলল, আপনি যে এককালে অ্যামেচার থিয়েটারে অভিনয় করতেন মিসেস চৌধুরী, সে আমি শুনেছি অনিলের কাছে। যে জন্য মায়ের রূপসজ্জা, সে কাজ তো হয়ে গেছে, এখন আর কেন? তাছাড়া আপনার মা মারা গেছেন আপনার অল্প বয়সে, তখন কি তার পাকা চুল আর বয়স্ক চেহারা হয়েছিল? মিনতি চৌধুরী মুখ নামিয়ে নিলেন। না, শুধু ছবিটা নয়, ওই শাড়ি, পরচুলা, আঁচিলটা সবটা নষ্ট করে ফেলতে হবে। আর রিস্ক নেওয়া উচিত নয়। কবে অনিল দেখে ফেলবে, সব বুঝতে পারবে, তার ঠিক আছে। আমি আর অনুপম দেখলাম এবার মিনতি চৌধুরীর চোখ থেকে জল পড়ছে। অনুপম বলল, আপনাকে দেখবার আগেই আমি জানি আপনি কাউকে হত্যা করেছেন, সেটা অতসী, তাই না? মিনতি দেবী মাথা নাড়ালেন। মায়ের গল্পটা বানালেন কেন? চাপা গলায় মিনতি দেবী বললেন, উপায় ছিল না। মামা আমাকে ক্রমাগত কুপথে ঠেলছিল। আমার তখন একটা বিয়ে করে সরে যাওয়া জরুরি ছিল। আপনি রৌড় কেল্লায় গিয়ে সব বুঝতে পেরেছিলেন? তা পারবো না। মিনতি চৌধুরীর চোখে মুখে অদ্ভুত উত্তরের এক ছাপ। আমার ঘুম ছিল পাতলা, অবশ্য অভিনয় করতাম যেন গাঢ় ঘুমে অজ্ঞান হয়ে আছি। আমি সব দেখেছি, সব শুনেছি, আর রাগে ঘৃণায় শুধু জ্বলেছি আর জ্বলেছি। অতসীকে মারলেন কি করে? ওকে মায়ের ছবি দেখিয়েছিলাম, মাঝে মাঝে মায়ের দেখা দেওয়া গল্পও করেছিলাম, একদিন অবশ্য দেখাও দিয়েছিলাম ওই বেশে। আর শেষ দিন চুলের মুঠি ধরে ওকে আছড়ে ফেলে দিই। কথাটা শুনে অনুপমের কোনো রকম ভাব বৈকল্য আমি দেখলাম না, কিন্তু আমার সারাটা শরীর
থর থর করে কেঁপে উঠল। অনুপম এবার মিনতি চৌধুরীর হাতখানি তার হাতের ওপর তুলে নিয়ে ভালো করে দেখে বলল, সত্যি বলছি, আপনি সাক্ষাৎ লক্ষ্মী, সাধী, কল্যাণী, কৃতি সন্তানের জননী হবেন আপনি। পুরানো সব কথা ভুলে যান, সব প্রেত আর ছায়ামূর্তির কথা। অনিল জিজ্ঞাসা করলে বলবেন আপনার মায়ের ছবি অ্যালবাম থেকে আমি ছিঁড়ে ফেলেছি। ছদ্মবেশার পরচুলার প্যাকেটটা আজ রাতেই আমাকে দিয়ে দেবেন, আমি কলকাতা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবো। যান, শুতে যান এবার। আমি আপনাকে আর মিসেস চৌধুরী বলবো না, বৌদি বলবো। এতক্ষণ পরে মিষ্টি একটি হাসি ফুটল মিনতি চৌধুরীর মুখে। রাহুমুক্ত কণ্ঠে তিনি বললেন, প্যাকেটটা গেস্ট রুমে দেরাজের নিচের তলায় রাখা আছে। আজকে রূপসজ্জার পর তাড়াহুড়োয় সেটাকে বেশি দূরে সরিয়ে রাখতে পারিনি। তারপর আমাদের দিকে তাকিয়ে সামান্য হেসে একটু নমস্কার করে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। শুনছিলেন আমাদের আজকের নিবেদন, শ্রীমতী কবিতা সিংহের লেখা হাতের রেখায় খুন। অনুপমের ভূমিকায় শায়ক, মিনতি দেবীর ভূমিকায় মেঘনা, অতসীর ভূমিকায় অতসী। সূত্রধার গল্প পাঠক তথা অসিত এবং অনিল চৌধুরীর ভূমিকায় আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত টিম রাত্রের যাত্রী। প্রচ্ছদ অলঙ্করণ সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী কাজগুলি সম্পর্কে সমস্ত আপডেটস পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো এক রহস্যময় গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।